আপনার কি ভোটার কার্ড আছে? আধার কার্ড আছে? রেশন কার্ড আছে? তাহলেই যে আপনি ভারতীয় নাগরিক বা ভারতবর্ষে ভোট দিতে পারবেন তার নিশ্চয়তা নেই। বরং আপনি এই কার্ডগুলো নিয়ে এখন থেকে কার্ড গেম খেলতে পারেন। বাচ্চারা খেলে না? ফুড কোর্টে আপনি যে কার্ডে টাকা ইনভেস্ট করেছিলেন সেই কার্ড বাড়িতে এসে ছেলে বা মেয়ের কাছে দিয়ে দেন। কারণ ভারতবর্ষের গণতন্ত্র এখন দিন দিন এমন হাস্যকর জায়গায় পৌঁছাচ্ছে। কেন বলছি এ কথা? সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে এসআইআরের ক্ষেত্রে, এসআইআর নিয়ে আপনাদের গত সপ্তাহে বলেছি, এসআইআরের ক্ষেত্রে অর্থাৎ স্পেশাল নিবিড় সংশোধন, এই ক্ষেত্রে এই 3টি ডকুমেন্টকে মান্যতা দেওয়া যায় কিনা সেই অনুরোধ করেছে, ভেবে দেখতে বলেছে। এবং এটাও বলেছে বিহারে যে এসআইআর চলছে সেই এসআইআরে যদি তেমন কিছু গলতি দেখে তাহলে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে। আপনি ভাবুন তো কতদিন ব্যাংকে গিয়ে অপেক্ষা করেছেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্যে, অথবা যারা পাসপোর্ট করেছেন তারা তো অ্যাপ্লাই করতে পারেননি যদি আধার নাম্বার না দেওয়া থাকে। তাহলে হঠাৎ করে ভারতবর্ষে এই আধার কার্ড, ভোটার কার্ড, যে ভোটার কার্ড নির্বাচন কমিশন দিয়েছে সেটা কেন কম গুরুত্বপূর্ণ হয়ে গেল? আসলে সুপ্রিম কোর্টকে কেন ইন্টারফেয়ার করতে হলো? কারণ নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টই এই অধিকার দিয়েছিল। সেটা ছিল 1977 সাল। মনিন্দর সিং গিল বনাম মুখ্য নির্বাচন কমিশনার ভারতবর্ষের, সেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে নির্বাচন কমিশনার 324, 325 এবং 326 নম্বর ধারায় অবশ্যই ভোটার লিস্ট সংশোধন করতে পারে। আর এই কথা তো আপনারা জানেন, ভোটার লিস্ট সংশোধন করা ভারতবর্ষের সংবিধানের নতুন কোনো পদ্ধতি নয়। প্রত্যেক বছর এই ভোটার লিস্ট সংশোধন করা হয়। আপনার এলাকায় আপনার পাশের বাড়ির কেউ বাইরে থাকতো, চলে এসছে আবার তার নিজের এলাকায়, তারা নাম তুলতে চলে যায় বিএলওদের কাছে, ব্লক লেভেল অফিসার, আর বিএলএ ব্লক লেভেল এজেন্ট, তারা নাম তুলতে সাহায্য করে। তাহলে এটা হয় প্রত্যেক বছর অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে। সেখানে কেউ নতুন করে কিছু রাজনীতির কথা নেই, কিন্তু হঠাৎ করে এসআইআর চালু হলো কেন? কেন আমাদের বৈধ ভোটার কার্ড, আধার কার্ড থাকতে আমরা ভোট দিতে পারবো না? তাহলে আগামী দিনে কি ভারতবর্ষের সংবিধান বদলে যাবে? সেখানে কি ভোটার থাকবে যার অবশ্যই নাগরিকত্ব থাকবে? নাগরিক থাকবে দুরকম, নাগরিক উইথ ভোটার, নাগরিক উইদাউট ভোটার। এই সবই আসলে নির্বাচনের খেলা। সবার লক্ষ্য ওই কুর্সিটা দখল করা। কি করে কুর্সি দখল করবে? প্রত্যেকের স্ট্র্যাটেজি আছে, আলাদা আলাদা স্ট্র্যাটেজি। বিহারে এসআইআর হচ্ছে, এখন অপেক্ষা করা হবে যে বিহারের পরে বাংলায় কি করে এ কাজ হবে। আর বাংলার রাজনীতিবিদরা তারা তো এখন শাসক দল বলছে বিরোধীদের, আর বিরোধীরা বলছে শাসক দলের। আগে বলি যে এই বাংলায় এসে তারা কি রাজনীতি করতে চায়। আপনারা যারা নির্বাচনের খবর রাখেন, যারা রাজনীতির খবর রাখেন, আমাদের আজকের পলিটিক্যাল প্রগনোসিস বা রাজনীতির পূর্বাভাসে আপনাদেরকে বলে দিই যে এর আগে 2021-এ কী ছিল বাংলার রাজনীতির একমাত্র ইস্যু? ছিল কেন্দ্রীয় বঞ্চনা, ছিল আধার কার্ড নকল হচ্ছে কিনা, ছিল অনুপ্রবেশ। অবশ্য একেবারে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যালঘুদের নিয়ে, হিন্দু ভোট নাকি মুসলিম ভোট। হিন্দু ভোট যদি একত্রিত করা যায় তাহলে ভারতীয় জনতা পার্টি তার ফায়দা পাবে, আর মুসলিম ভোট যেভাবে তৃণমূল কংগ্রেস এক করেছে তাতে ফায়দা তাদের। কিন্তু একথাও তো ঠিক শুধুমাত্র মুসলিম ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, মহিলাদের ভোট রয়েছে, অন্যান্য যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যারা স্বাস্থ্যসাথী পান, এই সব অধিকার যারা পেয়ে আসছেন সমাজ কল্যাণমূলক প্রকল্প থেকে। কেন্সের অর্থনীতি সে কথা বলছে, গ্রামসের অর্থনীতি সে কথা বলছে, অর্থাৎ গরিবের হাতে টাকা দিতে হবে। শুধু গরিবের হাতে টাকা দিলে হবে না, সঙ্গে পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প
সেগুলোও রয়েছে, তার কথাও কিন্তু ভাবতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে রাজ্য বিজেপি এবং শাসক দল তারা মাঠে নেমেছে, কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গ মানেই খেলা হবে রাজ্য। এই খেলা হবেতে দুজনেই ছক কষে নেমেছে। কি ছক? রাজনৈতিক ছক। আমরা দেখি না যে যখনই কোনো খেলার প্রসঙ্গ থাকে, খেলা হয় কি করে? তাদের ছক থাকে। ভারতীয় জনতা পার্টি 2-2-2 ছকে মাঠে নামছে। কি সেই 2-2-2 ছক? প্রথম ছক হচ্ছে 2-এ একদিকে থাকছে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রক, এটা ভারতীয় জনতা পার্টির ডিফেন্স লাইন। মাঝ মাঠে কারা রয়েছে? বৈধ ভোটার, অবৈধ ভোটার। আর একেবারে শুরুতে ফ্রন্ট লাইনে তারা রেখেছে কি? তারা রেখেছে ধর্ম এবং অনুপ্রবেশকারী। এই ইস্যুতেই তারা 26-এর নির্বাচনে এ রাজ্যে লড়তে চাইছে। তাই তাদের কাছে এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিহার পথ দেখাচ্ছে। বিহারে এখনও প্রকাশ হয়নি এসআইআরের যে তালিকা, অর্থাৎ সংশোধনীর পরে যে খসড়া ভোটার লিস্ট, সেটা প্রকাশ হয়নি। এখনও নির্বাচন কমিশন জানাচ্ছে প্রায় 65 লক্ষ নাম বাদ যেতে পারে এই তালিকা থেকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু 2-2-3 এই ছকে গুটি সাজিয়েছে, তারাও মাঠে নামছে। 1 ইঞ্চি জায়গা তারা ছাড়তে চায় না। তাদের 2-2 পরে আসছি, 3টা বলে দিই। 3-এ তারা যথাযথভাবে ধরেছে কি? বাংলা, বাঙালি এবং সেই সঙ্গে সঙ্গে সমাজ কল্যাণমূলক প্রকল্প। এই 3টে ইস্যুতেই 26-এ বাজিমাত করতে চাইছে তারা। এবার বলুন, যারা ভোটার কার্ড পেল, আধার কার্ড পেল, রেশন পেল, রেশন কার্ডে, তারা ভোটার নয়। এতদিন তাহলে কেন ছিলেন এই ভারতবর্ষে, এই রাজ্যে? আপনি জানেন বিহারে যে জনশুমারি চলছে, সেই জনশুমারিতে দেখা গেছে 14টা জেলা থেকে বিভিন্ন মানুষ আসছেন, তাদের উপরে একটা জনশুমারি হচ্ছে। প্রচুর মানুষ সেই জনশুমারিতে ছিলেন, গুণীজনেরা। সেখানে হাইকোর্টের বিচারপতি ছিলেন, সেখানে ছিলেন অর্থনীতিবিদ জিন ড্রেস, এবং জিন ড্রেস বলছেন যে এসআইআর করা উচিত নয়। আমি অনেকের কথা বলবো না, কয়েকজনের কথা বলবো। কাটিহার জেলা থেকে এসছেন কাঞ্চনা কুমারী, এসছেন রেবতী দেবী। তারা বলছেন যে এসআইআরের জন্যে তথ্য সংগ্রহ করতে, জেরক্স করতে, ফর্ম ফিল আপ করতে তাদের 100 টাকা খরচা হয়েছে। তারা উপার্জন করে কত দিনে? 200 টাকা। ভেবে দেখুন, সরকারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আবার তথ্য তৈরি হচ্ছে, অর্থাৎ ডকুমেন্টস তৈরি হচ্ছে ডকুমেন্টসকে ভিত্তি করে। যে মানুষ 200 টাকা ইনকাম করে, সে আরও 100 টাকা খরচ করে তথ্য ঠিক করবে? এইবার আসি রামকুমারী দেবী। এই যে রামকুমারী দেবী, শুনলে অবাক হবেন, এটা ভারতবর্ষের গণতন্ত্র। কারণ 4 কিলোমিটার হেঁটে গিয়ে তিনি পাসপোর্ট সাইজের ছবি তুলেছেন, আর রেশন থেকে যে চাল পেয়েছেন, সেই চাল বিক্রি করে যে টাকা সংগ্রহ করেছেন, সেই টাকা দিয়ে জেরক্স করেছেন ডকুমেন্টস। 2 দিন খেতে পারেননি। এরপরেও আপনি বলবেন যে ভারতবর্ষের মতো দেশে এসআইআর দরকার? না, বাংলা কিন্তু বিহার নয়। কারণ মমতা ব্যানার্জি প্রথম থেকেই প্রতিবাদ করছে, বাংলা বাঙালি ইস্যুতে গর্জে উঠেছে। আগামী দিনে তিনি বলেছেন তার প্রাণ থাকতে এ রাজ্যে এসআইআর করতে দেবেন না। সাংবিধানিক প্রক্রিয়া, সত্যি কি এসআইআর হবে, নাকি এটাই হবে 26-এ এ রাজ্যে ভোটের একমাত্র ইস্যু? বল কিন্তু মমতার কোর্টে।